হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমার স্কুল লাইভ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি মামিয়া ওপি। এখানে আপনাদের সাথে হচ্ছে জীববিজ্ঞানের লেকচারার হিসেবে সংযুক্ত আছি। তো আপনারা দ্রুত লাইভটাতে জয়েন করে শেয়ার করে দিন। আমরা একটু দেখি যে জয়েন হচ্ছে কিনা, মানুষ কতজন জয়েন করলো। আপনারা যারা যারা এডমিশন পরীক্ষার্থী আছেন, নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন, তারা একটু আশা করি লাইভটা দেখে শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে সবাই দেখতে পারে। এবং আপনাদের যত প্রশ্ন আছে, আমরা আজকে হচ্ছে জীববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আশা করি ভর্তি পরীক্ষার্থীদের জন্য যেটা খুবই বেশি হেল্পফুল হবে, তাই কেউ লাইভটা মিস করবেন না। সবাই দ্রুত জয়েন করে নিন এবং যেটা জানিয়ে দেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছি নার্সিং এডমিশনের, তো জীববিজ্ঞান আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ভ্যালিড সাবজেক্ট, যেখান থেকে আমাদের হচ্ছে কি মোটামুটি একটা বড় মার্কস আমরা হচ্ছে এসিভ করতে পারবো। তো এই সাবজেক্টটা নিয়ে অনেকে আসলে অনেক রকমের চিন্তাধারা, অনেকে ভাবে যে তাদের কাছে অনেক বেশি কঠিন, কারো কারো কাছে খুব বেশি ইজি। কিন্তু জীববিজ্ঞানটা আসলে সত্যি অনেক ইজি যদি আপনি বুঝে পড়তে পারেন। কিন্তু যদি মুখস্থ করতে যান সেক্ষেত্রে আপনার কাছে অনেকটা কঠিন হবে। তো আপনি যদি এই লাইভটা জয়েন করেন, আজকের ক্লাসটাই বুঝতে পারবেন আমি যদি আপনি যদি আমার সাথে হচ্ছে পুরো ক্লাসটাতে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পুরো বিষয়টা আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের প্রথম চ্যাপ্টার কোষ ও কোষের গঠন নিয়ে। তো যখন আপনি আমাদের সাথে শুরু থেকে শেষ অবধি থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে চ্যাপ্টারটা কত ইজি এবং সহজ মনে হয়েছে যেটা। কিন্তু আপনি যদি মুখস্থ করতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে অনেক বেশি কঠিন মনে হবে। তাই আপনারা একটু লাইভটাতে জয়েন করে নিন এবং যারা ভর্তি পরীক্ষার্থী আছো বিশেষ করে, তারা হচ্ছে শুরু থেকে শেষ অবধি দেখবা আশা করি। তাহলে তোমাদের আজকে একটা চ্যাপ্টার মোটামুটি হচ্ছে আমি বুঝিয়ে দিতে পারবো এবং তোমরা সেটাতে মোটামুটি পরীক্ষায় যদি আসে কমন পড়বে তোমাদের। সবাই একটু কমেন্ট করে দাও লাইভটাতে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমরা তাহলে মূল ক্লাসে চলে যাই। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ ও কোষের গঠন। কোষটা আসলে কি আমাদের শুরুতেই জানতে হবে যে কোষ আসলে কি। এটা নিয়ে একটা স্টোরি আছে আসলে। বিজ্ঞানী রবার্ট হুক উনি প্রথমে একটা বোতলের সিপি পর্যবেক্ষণ করে দেখতে পারলেন যে সিপির মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা প্রকোষ্ঠ দেখতে পেলেন উনি। তিনি ওইটার আর কি ওই ক্ষুদ্র প্রকোষ্ঠ থেকেই আসলে সেল শব্দটা এসেছে, যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ। তো ওইখান থেকে তিনি আসলে সেলের নামকরণটা করেন। আমরা জীবদেহের গঠন এবং হচ্ছে কাজের একককে মূলত বলে থাকি কোষ। এবং এই সেল এর আবিধানিক অর্থ হচ্ছে সেল বা হচ্ছে কি প্রকোষ্ঠ। লেটিন সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ। রবার্ট হুক 1665 সালে সেল প্রকোষ্ঠ নামকরণ করেন। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে আমাদের সেল কে আবিষ্কার করেন এবং কত সালে। এটা প্রিভিয়াস ইয়ারগুলোতে খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে পরীক্ষাতে এসেছে। তো এটা খুবই আপনারা ভালোভাবে মনে রাখবেন যে কে এবং কবে এটা আবিষ্কার করেছে। আমি হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। রবার্ট হুক 1665 সালে হচ্ছে সেল নামকরণ করেন এবং এটা কোথায় প্রকাশ করেন? মাইক্রোগ্রাফিয়া বইয়ে।
আমরা জানি যে সেল মানে হচ্ছে কি ক্ষুদ্র প্রকোষ্ঠ, আর এখান থেকে মনে রাখতে পারবেন যে তার মানে এটা পাওয়া গেছে হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মাইক্রো অর্থ হচ্ছে আমাদের ক্ষুদ্র, আর সেল মানে হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ তাহলে সেল শব্দটি বা এই অধ্যায়টা উনি হচ্ছে কোন বইয়ে প্রকাশ করেছে? মাইক্রোগ্রাফিয়া বইয়ে। এরপর দেখতে পারি যে লিউয়েনহুক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। এখানে আবার আমাদের একটু পার্থক্য আছে। যদি বলি যেমন রবার্ট হুক যেটা দেখেছিলেন, আবিষ্কার করেছিলেন, সেটা মূলত ছিল কোষ প্রাচীর, অর্থাৎ মৃত কোষ। কিন্তু জীবিত কোষ আবিষ্কার করেছিলেন আমাদের লিউয়েনহুক। এটা আমাদের একটু স্পেসিফিকলি একটু মনে রাখতে হবে, কারণ একটা হচ্ছে জীবিত কোষ যদি আমাদের উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমাদের বলতে হবে জীবিত কোষ যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে বলতে হবে লিউয়েনহুক এর আবিষ্কারক, আর যদি মৃত কোষ বা কোষ প্রাচীর সেক্ষেত্রে হবে আমাদের রবার্ট হুক। এরপর আমরা দেখব কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ হচ্ছে শরীর বৃত্তীয় কাজের উপরে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ হচ্ছে আমাদের উচ্চ শ্রেণীর জীবদেহে সাধারণত থাকে, যেটা হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েডটা কি আমরা জানি হচ্ছে আমাদের মিউসিস যে কোষ বিভাজন আছে সেখানে হচ্ছে জনন কোষের থেকে দেহকোষে হচ্ছে কখনো আমাদের কোষ সংখ্যা হচ্ছে বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, আবার কখনো হচ্ছে কি অর্ধেক হয়ে যায়। যখন সেটা আমাদের জনন কোষের তুলনায় দেহকোষের দ্বিগুণ হয়ে যাবে সেটাকে আমরা বলবো ডিপ্লয়েড কোষ। আর এর উদাহরণ কি কি আছে? মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ এবং হচ্ছে রক্তকণিকা। তাহলে দেহকোষের উদাহরণগুলো এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, যেহেতু আমরা জানি যে আমাদের ভর্তি পরীক্ষা সম্পূর্ণটাই এমসিকিউ বেসড। সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই ছোট ছোট পয়েন্টগুলো মিস করা যাবে না, বিশেষ করে আমাদের এই কোষের চ্যাপ্টারটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই কারণে আমি তোমাদের বারবার বলতেছি তোমরা হচ্ছে দ্রুত যারা পরীক্ষার্থী আছে জয়েন করে ফেলো এবং তোমাদের আইডিতে শেয়ার করে ফেলো যারা পরীক্ষার্থী আছে, যাতে সবাই এই চ্যাপ্টারটা দেখতে পারে, বুঝতে পারে। আচ্ছা, এরপর দেখলাম আমরা দেহকোষ। শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। জনন কোষ মূলত হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড সংখ্যক। তো আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আগেই বুঝেছিলাম। আমার হ্যাপ্লয়েড ছিল কি জনন কোষের তুলনায় দেহকোষে অর্ধেক হয়ে যাবে, সেটা ছিল আমার হ্যাপ্লয়েড, যেটা আমাদের জনন কোষ বা গ্যামিটের হচ্ছে বৈশিষ্ট্য। এরপর এটার উদাহরণ কি কি আছে? শুক্রাণু বা ডিম্বাণু। তাহলে আমরা দেহকোষের কিছু উদাহরণ জানলাম, যেগুলো কি ছিল? মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ এবং রক্তকণিকা। আর আমাদের জনন কোষের উদাহরণ ছিল হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু। তোমরা যারা জয়েন করেছো তারা একটু কমেন্ট করে দাও কারো কে কোথা থেকে দেখছো, লাইভটা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা এর আগে দেখলাম শরীরবৃত্তীয় গঠনের ভিত্তিতে, এখন আমরা দেখব হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আসলে কোষটা কত প্রকার। প্রথমে আমরা দেখতে পাই আদি কেন্দ্রিক একটা, আর একটা হচ্ছে প্রকৃত কেন্দ্রিক। আদি কেন্দ্রিক হচ্ছে যেসব কোষ আসলে নিউক্লিয়াসের আবরণ বেষ্টিত, সেটা হচ্ছে আমাদের আদি কেন্দ্রিক কোষ, যেটাতে হচ্ছে একটি মাত্র বৃত্তাকার ডিএনএ থাকে। এবং যা সাইটোপ্লাজমে হচ্ছে মুক্তভাবে অবস্থান করে। এখানে আমাদের সবকিছু দরকার নেই, আমাদের স্পেসিফিক দুই তিনটা আমরা ইনফরমেশন মনে রাখবো। দুইটা থেকে আদিকেন্দ্রিক থেকে মনে রাখবো এটাকে হচ্ছে কি একটি মাত্র বৃত্তাকার ডিএনএ থাকে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের আবরণ বেষ্টিত এবং হচ্ছে এর নিউক্লিয়েট নামে পরিচিত, এবং এদের রাইবোজোম হচ্ছে 70H, অর্থাৎ 70 সাব ইউনিট। মানে এই চারটা বা দুই তিনটা হচ্ছে ইনফরমেশন আমাদের মনে রাখলেই এনাফ, আর বেশি কিছু আমাদের দরকার নেই। এরপর আমরা দেখি প্রকৃত কেন্দ্রিক। প্রকৃত কেন্দ্রিক হচ্ছে আমাদের কি এইসব কোষে আবরণী বেষ্টিত, নিউক্লিয়াস ছাড়াও আবরণী বেষ্টিত বিভিন্ন ধরনের অঙ্গাণু, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, এই ধরনের জিনিস পাওয়া যায়। এবং নিউক্লিয়াসের আবরণটি এটি হচ্ছে কি আমাদের দ্বিস্তর বিশিষ্ট, আর এটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। ক্রোমোজোম ও নিউক্লিয়াসকে বেষ্টন করে রাখে, এদের রাইবোজোম হচ্ছে 80S। এই যে বলেছিলাম দুই তিনটা আমাদের স্পেসিফিক ইনফরমেশন আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আদি কেন্দ্রিক কোষে আমাদের ছিল 70S, আর প্রকৃত কেন্দ্রিক ছিল আমার হচ্ছে 80S। ওকে, তাহলে আমরা এই অবধি জানলাম হচ্ছে কোষ কি, কোষের আবিষ্কারক কে, জীবিত কোষের আবিষ্কারক কে, মৃত কোষের আবিষ্কারক কে, এবং কোষের শ্রেণী মানে বিভাগ আমরা শরীরবৃত্তীয় হিসেবে কয় ভাগে ভাগ করেছি, এবং হচ্ছে কি
আমাদের অঙ্গাণুর ভিত্তিতে আমরা কয় ভাগে ভাগ করেছি। এখন আমরা দেখব আদর্শ উদ্ভিদ কোষের গঠন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকেও আমাদের মোটামুটি প্রতি বছর কোশ্চেন এসে থাকে। যে প্রথমে আমরা হচ্ছে কোষীয় জড়বস্তু হিসেবে যদি আমরা শ্রেণীবিন্যাস করি, সেক্ষেত্রে জড়বস্তুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে কোষ প্রাচীর, আর একটা হচ্ছে কি কোষস্থ নির্জীব বস্তু। এবং এই কোষস্থ নির্জীব বস্তুটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে বর্জ্য পদার্থ, নিঃসৃত পদার্থ এবং হচ্ছে সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থ হলো আমার হচ্ছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমার সঞ্চিত পদার্থ। এটা দেখবা তোমরা যে বিভিন্ন পরীক্ষাতে তোমরা হয়তো এর আগেও পড়েছো, কিন্তু হচ্ছে আমাদের যেহেতু ভর্তি পরীক্ষা আগেও বলেছে এমসিকিউ বেসড, প্রতিটা এমসিকিউ বেসড, সেক্ষেত্রে আমাদের এই পয়েন্টগুলো হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমাদের হচ্ছে মনে রাখতে হবে। তো আমাদের সঞ্চিত পদার্থ, এটা খুবই কমন একটা প্রশ্ন যে আমাদের জীবদের সঞ্চিত পদার্থ কোনগুলা, সেগুলো কি কি কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে কি লিপিড। এরপর আছে নিঃসৃত পদার্থ, এগুলো জাস্ট জেনে রাখা ভালো, পিগমেন্ট, এনজাইম ও নেকটার। আর বর্জ্য পদার্থ হিসেবে আছে রেজিন, ট্যানিন, ল্যাটেক্স, অ্যালকয়েড, জৈব অ্যাসিড, উদ্ভিদ তেল বা হচ্ছে খনিজ ক্রিস্টাল ইত্যাদি। এই ছিল আমাদের জড়বস্তুর শ্রেণী বিভাগ। এরপর এরপর আমরা দেখব প্রোটোপ্লাজমের হচ্ছে শ্রেণী বিভাগ। প্রোটোপ্লাজম আমরা মোট তিন ভাগে ভাগ করেছি। একটা ছিল কোষঝিল্লি, সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস। আমাদের সাইটোপ্লাজমটাকে আবার হচ্ছে আমরা তিন চার ভাগে ভাগ করেছি, সেটা ছিল আমাদের সাইটোমাত্রিকা, বিভিন্ন অঙ্গাণু এবং ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবিহীন। আমাদের সাইটোপ্লাজমটা হচ্ছে কি বিভিন্ন অঙ্গাণুর ভিত্তিতে আমাদের ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবিহীন দুইটা। এইটা আমাদের উপরের গুলো অত একটা না জানলেও হবে, বাট ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা মনে রাখতে হবে আসলে যে ঝিল্লিবদ্ধ কোনগুলো আর হচ্ছে ঝিল্লিবিহীন কোনগুলা। আমাদের ঝিল্লিবদ্ধ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, ভ্যাকুল, ভেসিকল আর হচ্ছে পারক্সিজম, গোলজি বডি আর হচ্ছে লাইসোজোম। আচ্ছা, আর এটাকে আমরা, এটা যেহেতু অনেকগুলো পয়েন্ট আমাদের মনে রাখতে আমরা ভুলে যেতে পারি, ওয়ার্ডগুলো একটু অন্যরকম, তাই আমরা মনে রাখার জন্য খুব সহজ একটা টেকনিক বানিয়েছি, সেটা হচ্ছে মা এবং ভাই ভেরি পাগল। তো এইটা হচ্ছে তুমি তোমার মতো করেও বানিয়ে নিতে পারো, তোমার যেটা যেভাবে মনে রাখতে সুবিধা হয়। আমরা খুব তাৎক্ষণিকভাবে হচ্ছে এভাবে মনে রাখার জন্য একটা টেকনিক বের করেছি। তোমরা তোমাদের সুবিধার মতো যেভাবে পারো তোমরা মনে রাখতে পারো। যে মাইটোকন্ড্রিয়া, এখানে মা দিয়ে বোঝা যাচ্ছে মাইটোকন্ড্রিয়া, এবং দিয়ে বোঝা যাচ্ছে এন্ডোপ্লাজমিক, ভাই দিয়ে বোঝা যাচ্ছে ভ্যাকিউল, ভেসিকল, ভেরি পাগল দিয়ে বোঝা যাচ্ছে ভেসিকল, আর হচ্ছে পাগলের পা দিয়ে হচ্ছে পারক্সিজম, গোলজি বডি আর হচ্ছে লাইসোজোম। তো এইভাবে মনে রাখতে পারলে তোমার কি হবে, সবগুলো পয়েন্ট হচ্ছে কি তুমি মনে রাখতে পারবা, কোনোটা তোমার মিস হওয়ার কোনো সুযোগ নাই। কারণ দেখা যাচ্ছে যে তোমার এমসিকিউতে এইভাবে আসলো যে নিচে কোনটি ঝিল্লিবিহীন, এখান থেকে ঝিল্লিবদ্ধ, দেখা গেল এখান থেকে তোমাকে তিনটা দিল, তুমি এখান থেকে হচ্ছে একটা দিয়ে দিল যে গোলজি বডি। তখন দেখা যায় আমরা সাধারণত কি করি, অনেকগুলো পয়েন্ট যখন থাকে দুই তিনটা, যে শুরু থেকে দুই তিনটা দেখে নেই, এরপর আমরা হচ্ছে আর ওটাকে গুরুত্ব দেই না। সেক্ষেত্রে দেখা যায় আমাদের শেষের দিকে পয়েন্টগুলো আসলে আমরা ওটা মনে করতে পারি না যে আসলে এটা কোনটার মধ্যে ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন। তাই তুমি যদি এইভাবে টেকনিক অবলম্বন করে পড়তে পারো, সেক্ষেত্রে তোমার জন্য মনে রাখাটা অনেক বেশি ইজি হবে, তুমি সবগুলো পয়েন্ট হচ্ছে মনে রাখতে পারবা। তো আমাদের এইগুলো ছিল ঝিল্লিবদ্ধ। আর ঝিল্লিবিহীনের মধ্যে ছিল আমাদের রাইবোজোম, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, প্রোটিজম, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট আর হচ্ছে সেন্ট্রিওল। এটা খুবই ওয়ার্ডগুলো হচ্ছে খুবই ডিফিকাল্ট, তাই আমাদের এটা মনে রাখার উপায় হচ্ছে রাই ইন্টারমিডিয়েটে প্রোটিয়াসদের মাইক্রোসেন্ট করে আমাদের এটা এই যে এভাবে যদি আমরা মনে রাখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের আর এটা অত কঠিন মনে হবে না। এটা আমি যখন পড়াশোনা করেছি এই টেকনিকগুলো আমি খুবই অবলম্বন করতাম। আমার যখন যা মাথায় আসতো আমি ঠিক এইভাবে ছোট ছোট লাইন করে হচ্ছে মনে রাখতাম। এতে হচ্ছে সবাই হচ্ছে আমি সবগুলো পয়েন্ট মনে রাখতে পারতাম, কোনোগুলো হচ্ছে মিস হইতো না। তো তোমরা যদি এরকম টেকনিক অবলম্বন করতে পারো, যেহেতু আমাদের খুবই শর্ট টাইম, আমাদের ফুল সিলেবাস আমাদের আয়ত্ত করতে হবে, আমাদের সবগুলো পড়তে হবে, তো এত এত ইনফরমেশন আসলে আমরা চাইলেও মনে রাখতে পারি না। সেক্ষেত্রে যদি কিছু কিছু আমাদের স্পেসিফিক গুলো এইভাবে আমরা একটা মনে রাখার কৌশল দিয়ে মনে রাখতে পারি, সেক্ষেত্রে সেগুলো আমাদের জন্য খুবই বেশি হেল্পফুল হবে। তো এই ছিল আমাদের
কোষের গঠনের প্রকারভেদ এবং হচ্ছে কি আমাদের কোষের জড়বস্তুর শ্রেণীবিন্যাস আর হচ্ছে জীবের কোষস্থ বস্তুর শ্রেণীবিন্যাস। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও ঠিকঠাক বুঝতে পারছো কিনা। কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে এই চ্যাপ্টারের উপর তোমরা করতে পারো। ওকে, তাহলে আমরা এখন দেখব হচ্ছে কোষ প্রাচীরের কাজ। এইটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে আমাদের কোষ প্রাচীর আসলে মূলত কাজগুলো কি কি, এটাও আমাদের এমসিকিউ তে আসতে পারে। যেমন কোষ প্রাচীরের কাজ হচ্ছে নির্দিষ্ট আকৃতি দান করা। কোষ প্রাচীর অবশ্যই সেটাকে একটা যে কোষস্থ অঙ্গাণুগুলো আছে, কোষস্থ বস্তুগুলো আছে সেগুলোকে একটা আকৃতি গঠন করে এবং সবকিছু নিয়ে আবদ্ধ করে রাখে। এরপর হচ্ছে কি প্রতিকূল পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে। যেহেতু ও কোষ প্রাচীর সম্পূর্ণ কোষস্থ বস্তুগুলোকে ও আবদ্ধ করে রাখে, আবরণীর মতো করে থাকে, সেক্ষেত্রে ও আকৃতি প্রদান করে এবং কি বাহিরের বিভিন্ন বস্তু থেকে কোষকে রক্ষা করে। এরপর হচ্ছে কোষের দৃঢ়তা প্রদান করে এবং উদ্ভিদ দেহের কঙ্কাল গঠনের জন্য সাহায্য করে এবং হচ্ছে কি দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ একটা মূলত একটা পিলারের মতো কাজ করে, দৃঢ়তা প্রদান করবে এবং হচ্ছে কি কঙ্কাল গঠনের মতো কাজেও সাহায্য করে থাকে এবং কোষগুলোকে পরস্পর থেকে পৃথক করে রাখে, কোষ বিভাজনের ধারা বজায় রেখে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এইগুলো ছিল আমাদের হচ্ছে কোষ প্রাচীরের কাজ। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট যে আমাদের কি কি কাজ করে থাকে কোষ প্রাচীরে। দেখা যায় অন্য তিনটা দিয়ে দিল প্লাস এখান থেকে আমাদের একটা আছে, তখন যেন আমরা আইডেন্টিফাই করতে পারি আসলে আমাদের কোষ প্রাচীরের কাজ কি। কোষ প্রাচীরের কাজ কি কি বললাম আমরা, তাহলে একটা আবরণের মতো আবদ্ধ করে রাখবে, একটা আকৃতি প্রদান করবে, বাহিরের যে কোনো বস্তু থেকে রক্ষা করবে এবং যেহেতু একটা আবরণের মতো কাজ করবে সেহেতু অন্য কোষ থেকে কি ও নিজেকে আলাদা করে রাখতে পারবে ওই প্রাচীরের মাধ্যমে এবং হচ্ছে বিভাজনের ধারা বজায় রেখে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এটাও কিন্তু আমাদের কি কোষ প্রাচীরের একটা কাজ। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট আসলে কি? কোষের অভ্যন্তরে অবস্থিত সজীব প্রোটোপ্লাজম ও নির্জীব বস্তুগুলোকে একত্রে হচ্ছে প্রোটোপ্লাস্ট বলে। কোষের অভ্যন্তরে অবস্থিত অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলির মতো অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব বস্তুকে প্রোটোপ্লাজম বলে। এই যে আমরা এতক্ষণ কোষের মধ্যে যে আলোচনাগুলো করেছি তার মধ্যে কিন্তু প্রোটোপ্লাজম আলাদা একটা পার্ট এখানে, তাই আমি শ্রেণী বিভাগটা তোমাদের আগেও বলেছি খুবই বেশি ইম্পর্টেন্ট। যারা প্রত্যেকটা পার্ট, এই কোষ কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, এই কারণে আমরা অনেকেই শুরু করার আগেই ভাবি এটা অনেক কঠিন, আমরা হয়তো পারবো না, কিন্তু যদি আমরা শুরু থেকে একটু গুছিয়ে আনতে পারি, বুঝে বুঝে পড়তে পারি, তাহলে আমাদের সব থেকে ইজি একটা টপিক হবে হচ্ছে আমাদের কি কোষ। তাই শুরু থেকে একদমই মিস করা যাবে না। তোমরা কোষ কি শুরু থেকে পার্টগুলো ভাগ ভাগ করে পড়লে দেখবা খুবই সহজ লাগতেছে তোমাদের কাছে, তাই না? তো আমরা কি বললাম, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি ছিল বললাম, কোষের অভ্যন্তরে যে অর্ধতরল পিচ্ছিল যে বস্তুটা আছে সেটা হচ্ছে কি আমার প্রোটোপ্লাজম। এটা আবিষ্কার করেছে কে? বিজ্ঞানী হাক্সলি। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, প্রোটোপ্লাজমকে কি হিসেবে চিহ্নিত করা হচ্ছে? ভৌত ভিত্তি হিসাবে, এবং এটার আবিষ্কারক কে? বিজ্ঞানী হাক্সলি। এরপর আছে কি প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য, এতে 70% and 90% পানি থাকে। তাহলে কত পার্সেন্ট পানি থাকে? 70 to 90%। এরপর হচ্ছে কি পানিকে আমরা তো জানি ফ্লুইড অফ লাইফ বলা হয়। এটি দানাদার ও কলয়েডাল ধর্মী। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। কি? পানির অপেক্ষা কিন্তু এর আপেক্ষিক গুরুত্ব বেশি। আচ্ছা, এরপর হচ্ছে উত্তপ, অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। এরপর হচ্ছে খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তীকরণ, শ্বসনে, এইসব কাজেও হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম সাহায্য করে থাকে। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই হচ্ছে আমাদের জীবের বৈশিষ্ট্য। অভিস্রবণ প্রক্রিয়া প্রোটোপ্লাজম পানি গ্রহণ করে এবং প্রোটোপ্লাজমের চলনকে বলা হয় সাইক্লোসিস। তো এই ছিল আমাদের প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমটা হচ্ছে কি আমাদের যে কোষের অভ্যন্তরে অর্ধতরল পিচ্ছিল একটা বস্তু, যেটা হচ্ছে বিজ্ঞানী হাক্সলি আবিষ্কার করেছিল। এবং প্রোটোপ্লাজমকে কি বলা হয়? ভৌত ভিত্তি বলা হয় কোষের। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমরা কোষের মধ্যে অনেক কিছু পড়বো, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, আমাদের প্রত্যেকটা এক একটা নামকরণ করা হয়। যেমন প্রোটিনের
ফ্যাক্টরি বলা হয় কাকে, এই যে ভৌত ভিত্তি বলা হয় কাকে। তো এগুলো আমাদের একটু স্পেসিফিক্যালি মনে রাখতে হবে যে কোনটাকে আসলে কি বলা হয়। এখানে কিন্তু অনেকগুলো এরকম পয়েন্ট আছে যে কোষের কোনটাকে শক্তির স্তর বলা হয়, কোনটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এগুলো তাই আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রোটোপ্লাজমকে কি বলা হয়? জীবদেহের ভৌত ভিত্তি। এবং এটা পানি থাকে 70 থেকে 90%, আর এটাকে মূলত দানাদার আর কলয়েডাল ধর্মী থাকে। এখান থেকে আমাদের 2-3টা পয়েন্ট আমরা মনে যদি রাখতে পারি সেক্ষেত্রে আমরা অনেক বেশি উপকৃত হব, এবং এগুলোর মধ্যে থেকে দেখা যায় যে এমসিকিউতে পরীক্ষায় আসতে পারে। এরপর প্রোটোপ্লাজমকে আমরা 3টা অংশে ভাগ করতে পারি। সেটা কি কি? একটা ছিল আমাদের প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, আর হচ্ছে কি নিউক্লিয়াস। তো প্রোটোপ্লাজমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি, আর হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই যে আমরা 3 ভাগে ভাগ করলাম, এই ভাগ করার পর এইগুলো আবার আলাদা আলাদা একটা আমাদের টপিক। তো এইগুলো সম্পর্কে আমরা আবার বিস্তারিত জানবো। তো এগুলো মূলত কাদের অংশ ছিল? প্রোটোপ্লাজমে। তাহলে প্রোটোপ্লাজমের অংশ কোনগুলো? প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা প্রোটোপ্লাজমকে 3 ভাগে ভাগ করেছিলাম, সেটা ছিল আমাদের প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি। তো সেটা প্রথমটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। অন্য নাম সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সেল মেমব্রেন, প্লাজমা বা সাইটো মেমব্রেন, বায়ো মেমব্রেন ইত্যাদি। তো আমরা অনেকগুলো নাম, এতগুলো জানার দরকার নেই, আমাদের শুধু আমরা এইটুকু জানলে হবে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, যেটা মূলত আমাদের একটা সূক্ষ্ম সজীব স্থিতিস্থাপক ও বৈষম্য ভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এবং এটা আবিষ্কার করেছে, নামকরণ করেছে কি? কার্ল নাগলি এর নামকরণ করেন। এটি প্রধানত আচ্ছা, তো কে এই প্রোটোপ্লাজমের হচ্ছে বা প্লাজমা মেমব্রেনের নামকরণ করেছিল? বা কার্ল নাগেলি। এবং এটি প্রধানত হচ্ছে আমাদের লিপিড বা প্রোটিন দ্বারা গঠিত। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা, যে কি দ্বারা গঠিত? লিপিড এবং হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 ভাগই হচ্ছে লিপিড। আমরা যেমন প্রোটোপ্লাজম পড়েছিলাম যে 70 থেকে 80% হচ্ছে কি পানি, তেমন প্লাজমা মেমব্রেনের আমাদের 75 ভাগই হচ্ছে কি লিপিড। এবং আমরা জানলাম কি প্লাজমা মেমব্রেনটা কি কি দ্বারা গঠিত? লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। এরপরের মডেলের নাম আমাদের দ্বিস্তরী লিপিড ও প্রোটিন মডেল, যেটা আবিষ্কার করেছে হচ্ছে গর্টার ও গ্রেন্ডেল। এবং স্যান্ডউইচ মডেল বলে একটা মডেল আছে, বা এটাকে আমরা দ্বিস্তর বিশিষ্ট মডেল বলে থাকি, যেটাকে আবিষ্কার করেছে হচ্ছে ড্যানিলিভা ডেপসন। তো এই ছিল আমাদের প্রোটোপ্লাজমের প্রথম পার্ট, প্লাজমা মেমব্রেন। এখন আমরা চলে যাব এটার দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে কি আমাদের এর আগে হচ্ছে আমাদের কোষ ঝিল্লির কিছু কাজ আছে, সেগুলো আমরা একটু দেখে ফেলবো। কোষ ঝিল্লি আবরণী হিসেবে কোষের ভেতরকার সজীব অংশটাকে রক্ষা করে। এটি কোষের আকৃতি প্রদান করে, যেটা আমরা হচ্ছে কি আগে যে কোষ ঝিল্লির কাজটা পড়েছিলাম, এটা একই রকম। তো ওটা আমরা তাই আলাদাভাবে আর বেশি করে আলোচনা করব না, আমরা পরের টপিকে চলে যাই, যেটা ছিল আমাদের কি সাইটোপ্লাজম। ওকে, নিউক্লিয়াস ব্যতীত অর্ধস্বচ্ছ প্রোটোপ্লাজমের বাকি অংশের নাম হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এর মধ্যস্থ বিভিন্ন প্রকার সজীব ও নির্জীব বস্তুর প্রকৃতি অনুসারে সাইটোপ্লাজমকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। এবং সাইটোপ্লাজমে অর্ধতরল, অর্ধস্বচ্ছ, দানাদার ও সমধর্মী পদার্থটির নাম হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা। এবং আমরা এখন দেখবো সাইটোপ্লাজমের কাজগুলো কি কি। কোষ ঝিল্লির যেমন কিছু কাজ ছিল, তেমন আমাদের সাইটোপ্লাজমেরও কি কিছু স্পেসিফিক কাজ আছে, সেগুলো কি কি? কোষের বিভিন্ন অঙ্গাণু ও নির্জীব পদার্থগুলোকে ধারণ করে। তো সাইটোপ্লাজম কি করে? বিভিন্ন নির্জীব যে পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে ওর মধ্যে ধারণ করে, বিপাকীয় কার্যাদি পরিচালনা করে এবং রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে এবং আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নাড়াচাড়ায় কি সাহায্য করে।
সো কাজগুলো আমরা আরেকবার একটু রিভিউ করে নিচ্ছি। কোষের বিভিন্ন ধরনের অঙ্গাণু এবং নির্জীব পদার্থগুলোকে হচ্ছে কি করবে, ধারণ করবে, বিপাকীয় কার্যাদি পরিচালনা করবে, রেচন প্রক্রিয়ার সৃষ্ট বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশন করবে, কোষের অম্লত্ব বা ক্ষারত্ব যেটা সেটা নিয়ন্ত্রণ করবে এবং আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করবে। এরপর আমরা দেখি যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি কি। প্রোটোপ্লাজমগুলোকে যে তিনটা ভাগে ভাগ করেছিলাম তার মধ্যে ছিল আমাদের কি সাইটোপ্লাজম। ওই যে বলেছিলাম না আমাদের প্রত্যেকটার আমাদের যে পয়েন্টগুলো আছে ওইগুলো আবার এক একটা আমাদের টপিক আকারে আসলে ভাগ হবে। তো সেই সাইটোপ্লাজমকে হচ্ছে আবার আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। সেইগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের রাইবোজোম। তো রাইবোজোমের আবিষ্কারক কে? রাইবোজোমের আবিষ্কার হচ্ছে জর্জ প্যালাডে এবং এর নামকরণ করে হচ্ছে রিচার্ড বি রবার্ট। এই যে আমরা একটু আগে জেনেছিলাম যে হচ্ছে আমাদের ভৌত ভিত্তির নাম কি, কোষের ভৌত ভিত্তি ছিল কি আমাদের? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও দেখি কে বলতে পারো যে আমরা একটু আগে আলোচনা করেছিলাম কোষের ভৌত ভিত্তি কাকে বলা হয়। আমরা এখন দেখছি যে কোষের প্রোটিন ফ্যাক্টরি, এটা কোনটা ছিল আমাদের? রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় কি কোষের প্রোটিন ফ্যাক্টরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা আমাদের পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে, ভবিষ্যতেও আসতে পারে, তাই তোমরা মনে রাখবা। এর আগে বলেছিলাম ভৌত ভিত্তিটা কি, এখন হচ্ছে কি কোষের প্রোটিন ফ্যাক্টরি। কোষের প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম এবং এর রাসায়নিক গঠন হচ্ছে প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত। এর সংখ্যা ব্যাকটেরিয়া কোষে হচ্ছে রাইবোজোমের সংখ্যা প্রায় 20,000-এর মতো হতে পারে। এবং আদি কোষ প্রকৃত কোষ উভয় কোষেই থাকার জন্য এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। এই দেখো এটার আরো একটা নাম পাওয়া গেল, সেটা কি? সার্বজনীন অঙ্গাণু। তাহলে আমরা রাইবোজোমের আরো দুইটা নাম আছে, সেটা কি কি? প্রথমটা ছিল আমাদের প্রোটিন ফ্যাক্টরি, আর একটা হচ্ছে কি সর্বজনীন অঙ্গাণু। সর্বজনীন অঙ্গাণু কেন? কারণ ওই যে দেহকোষ বা আমাদের প্রকৃত কোষ বা হচ্ছে আদি কোষ, দুই কোষই হচ্ছে কি এই রাইবোজোমের অবস্থান আছে, যার কারণে আমরা এটাকে কি সর্বজনীন অঙ্গাণু বলতে পারি। এর প্রকারভেদ আছে, আমাদের কোষ ভেদে রাইবোজোম মূলত দুই প্রকার, একটা হচ্ছে 70S বা সাব ইউনিট, আর একটা হচ্ছে 80S বা 80 সাব ইউনিট। প্রত্যেক রাইবোজোম দুটি উপ একক বিভক্ত থাকে, একটি ক্ষুদ্র অপরটি হচ্ছে বৃহৎ। 70S রাইবোজোম 50S ও 30S এই দুইটি উপবিভাগে হচ্ছে বিভক্ত থাকে এবং 80S রাইবোজোম 60S এবং 40S এই দুই উপভাগে হচ্ছে কি বিভক্ত থাকে, যেটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক কোষে বিদ্যমান। এবং রাইবোজোমের কিছু কাজ আছে, এইটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা বিশেষভাবে মনে রাখবা। তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমরা এই পয়েন্টগুলো কিন্তু সাথে সাথে নোট করে ফেলতে পারো, যাতে তোমরা ভর্তি পরীক্ষার আগে তোমাদের খুবই হেল্পফুল হবে। প্রোটিন রাইবোজোমের কাজ আমাদের প্রোটিন সংশ্লেষণ করা, আর আমরা জানি কি এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তাহলে অবশ্যই ওর কাজ প্রোটিন নিয়ে, তাহলে ওর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা এবং সাইটোক্রোম উৎপন্ন করা, গ্লুকোজ ফসফোরাইলেশন, স্নেহ জাতীয় পদার্থের বিপাক এবং হচ্ছে আরএনএ সঞ্চয়, এনজাইমের ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা। এইগুলো ছিল আমাদের কি রাইবোজোমের কাজ। এগুলো আমরা আবার একটু দেখে নিব যাতে হচ্ছে কি মনে রাখতে আমাদের সুবিধা হয়। কি কি বললাম? প্রোটিন সংশ্লেষণ করা, প্রোটিন সংশ্লেষণ করা, সাইটোক্রোম উৎপন্ন করা, গ্লুকোজ ফসফোরাইলেশন এন্ড স্নেহ জাতীয় খাদ্যের বিপাক, আরএনএ সঞ্চয় করা এবং এনজাইমের যে ক্ষতিকর ক্রিয়াটা আছে সেটা থেকে কি কোষকে সুরক্ষা করা। এটা ছিল আমাদের কি রাইবোজোমের কাজ। দেখেছো আমরা এর আগে হচ্ছে প্রোটোপ্লাজমের কাজ পড়েছি, কোষ ঝিল্লির কাজ পড়েছি, তাই কিন্তু এটা আমাদের মনে রাখা একটুটা, প্রত্যেকটা পার্টের কিন্তু আমরা কি কাজ সম্পর্কে জানবো, তাই একটু আমাদের এই চ্যাপ্টারটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। কিন্তু যদি আগেও বলেছিলাম আমরা যে এটা যদি আমরা বুঝে বুঝে পড়ি সেই ক্ষেত্রে আমাদের মনে রাখা এবং আয়ত্ত করা খুব বেশি সহজ হয়ে যাবে। কিন্তু আমরা ভাবি জীববিজ্ঞান মানে হচ্ছে কি মুখস্থ করতে হয়, তাই এটা খুব সহজ, কিন্তু তার না। আমরা যদি বুঝে বুঝে পড়তে পারি সেক্ষেত্রে হচ্ছে কি আমরা জীববিজ্ঞানটা আরো বেশি সহজ করে বুঝতে পারবো। এই ছিল আমাদের রাইবোজোম সম্পর্কে। তো এরপর আছে আমাদের কি গোলজি বডি বা গোলজি বস্তু। সাইটোপ্লাজমে অবস্থিত কতকগুলো ঘন সন্নিবিষ্ট চওড়া সিস্টার্নি থলির মতো ভ্যাকিউল এবং ক্ষুদ্র ভেসিকলের সমন্বয়ে গঠিত জটিল অঙ্গাণুর নাম হচ্ছে আমাদের গোলজি বস্তু। ইতালীয় স্নায়ু বৈজ্ঞানিক ক্যামিলো গোলজি 1898 খ্রিস্টাব্দে পেঁচা ও বিড়ালের মস্তিষ্কের কোষে গোলজি বস্তু হচ্ছে কি আবিষ্কার করেন। তো এই গোলজি বস্তুর কিছু কাজ আছে, আমাদের এত বিস্তারিত আমাদের যে পয়েন্টগুলো শুরু দিকে আমরা যেগুলো আলোচনা করেছি ওইগুলোর একটু ভূমিকা তোমাদের লাগবে, কে আবিষ্কার করলো এবং হচ্ছে কি নামকরণ কে করেছে, কোনটাকে কি বলা হয় এবং হচ্ছে কি কাজগুলো কি কি।
আর আমরা গোলজি বস্তু থেকে হচ্ছে কি আমরা জাস্ট এটা কি, এটা কেমন দেখতে এইটুক পড়লে আমাদের, তোমরা চাইলে একটু কে আবিষ্কার করেছে স্নায়ু বিজ্ঞানী, তোমরা ওনার নামটা মনে রাখতে পারো। এর বেশি কিছু আমাদের মনে রাখতে হবে না। আমরা দেখি গোলজি বডির কাজগুলো আসলে কি কি। ওকে, গোলজি বডির কাজ হচ্ছে আমাদের লাইসোজোম ও ভিটামিন তৈরি করা এবং অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা, কোষ বিভাজনকারে কোষ প্লেট তৈরি করা এবং প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করা, শুক্রাণুর একোজোম তৈরিতে সহায়তা করা। উদ্ভিদ কোষে গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এইখানে এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমাদের উদ্ভিদ কোষে কিন্তু মেনশন করে দিয়েছে যে উদ্ভিদ কোষে, ওকে, উদ্ভিদ কোষে গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তাহলে আমরা প্রোটিন ফ্যাক্টরি ছিল আমার রাইবোজোম, আর গোলজি বডি কিসের ফ্যাক্টর? গোলজি বডি হচ্ছে আমাদের উদ্ভিদ কোষে হচ্ছে কার্বোহাইড্রেটের ফ্যাক্টর বা ফ্যাক্টরি বলা হয়। এই ছিল আমাদের গোলজি বডির কাজ। এখন আমরা দেখব হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা বিশিষ্ট অতি ক্ষুদ্র গোলাকার কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গাণুকে বলা হয় হচ্ছে কি লাইসোজোম। এর নামকরণ করে কে? দা দুবে এর নামকরণ হচ্ছে করেন এবং এর উৎপত্তি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে। তো তোমরা কি বুঝতে পারতেছো? একটু কমেন্ট করে জানিয়ে দেবা তোমরা হচ্ছে ক্লাসটি বুঝতে পারতেছো কিনা, তাহলে হচ্ছে আমরা ফিডব্যাক পাবো। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবিষ্কারক হচ্ছে পোর্টার এবং তার সঙ্গীরা সর্বপ্রথম যকৃত কোষে এর আবিষ্করণ করেন এবং হচ্ছে নামকরণ করেন। অ্যালবার্ট ক্লোড এবং কেইথ পোর্টার মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে হচ্ছে কি এটা আবিষ্কার করেন। উৎপত্তি হচ্ছে সাইটোপ্লাজমের ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি অথবা কোষ ঝিল্লি হতে এদের কি উৎপত্তি হয় এবং অবস্থান হচ্ছে যকৃত, অগ্নাশয় এবং অন্তঃকলা গ্রন্থির কোষে বেশি থাকে। এখান থেকে কিন্তু আমাদের একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে হচ্ছে কি এর অবস্থান কোথায়, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তখন আমাদের যাতে এই পয়েন্টগুলো মনে থাকে কোথায় কোথায় এর অবস্থান, যকৃত, অগ্নাশয় এবং হচ্ছে কি অন্তঃকলা গ্রন্থির কোষে। আর রাসায়নিক গঠন হচ্ছে আমাদের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন এবং লিপিড এবং এর 15 ধরনের, এর মধ্যে কি 15 ধরনের এনজাইম পাওয়া যায়। এরপর দেখবো আমরা এন্ডোপ্লাজমিক জালিকার হচ্ছে কাজ কি কি। প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এরপর হচ্ছে লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাতে হচ্ছে প্রোটিন সংশ্লেষিত হয় এবং মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাতে লিপিড, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন এবং স্টেরয়েড সংশ্লেষিত হয়। এছাড়াও হচ্ছে কি রাইবোজোমের যে গ্লাইকোক্সিজেন আছে সেটাকে ধারণ করে হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরিতেও কিন্তু সাহায্য করে। এরপর কোষের পরিবহন তন্ত্র হিসেবে আখ্যায়িত করা যায়। রাইবোজোমের উৎপন্ন প্রোটিন পরিবহনে এটি প্রধান ভূমিকা পালন করে। তাহলে আমাদের প্রোটিন ফ্যাক্টরি ছিল হচ্ছে রাইবোজোম, কিন্তু এই রাইবোজোম যে প্রোটিনগুলো উৎপন্ন করে সেগুলো বহনে সাহায্য করে কিন্তু আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপর মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ 3 স্টার তোমরা বলতে পারো, সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। এইখান থেকে তো কোশ্চেন মাস্ট ধরে নিবে, এখান থেকে হচ্ছে আমার কি প্রশ্ন থাকবে, এমন ভাবে পড়তে হবে। আমরা যদি প্রিভিয়াস ইয়ার গুলোতে দেখি, আমরা হচ্ছে এই ক্লাসটা আমরা 2 ভাগে ভাগ করেছি। প্রথম অংশে আমরা এই চ্যাপ্টারটাকে আপনাদেরকে বোঝাবো কোষের সম্পর্কে এবং পরে এই চ্যাপ্টার সম্পর্কে
আমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে ভর্তি পরীক্ষার সময় কি কি প্রশ্ন এসেছে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো তোমরা যদি লাইভটা দেখো, এরপরে যদি তোমরা হচ্ছে কি আমরা ওই কোশ্চেনগুলো দেখি বা সলভ করি, তখন কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা এই চ্যাপ্টারটা কতটুকু বুঝেছি। তাই চেষ্টা করবা লাইভটা জয়েন করে শেষ অবধি থাকার এবং হচ্ছে কি আমার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করার। তাহলে তোমরা নিজেরা হচ্ছে ইভালুয়েট করতে পারবে যে তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে কতটুকু জানো। আচ্ছা, এরপর তাহলে আমরা কি বললাম, মাইটোকন্ড্রিয়া, এটাকে আমরা কি বলেছি 3 স্টার, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের এই কোষের চ্যাপ্টারের। তো আমাদের মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার হচ্ছে কলিকার, এবং কত সালে, 1850 খ্রিস্টাব্দে। এর সংখ্যা যকৃত কোষে 1000 বা হচ্ছে কি ততোধিক, 1000-এর থেকেও বেশি থাকবে। এবং গুরুত্বপূর্ণ তথ্য এই সম্পর্কে হচ্ছে 20 ভাগ হচ্ছে কোষে আয়তনের প্রায় 20 ভাগ হলো মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ 100 ভাগ যদি আমরা পুরো কোষটাকে ধরি, 20 ভাগ হচ্ছে আমার কি মাইটোকন্ড্রিয়া। এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এইটা আমরা সবাই জানি, তাও জানতে হবে এবং মনে রাখতে হবে, আমাদের মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি কোষের পাওয়ার ঘর বা শক্তি ঘর। বলেছিলাম না আমাদের এই যে কোষের এক একটা অংশকে এক একটা নামকরণ আমরা করেছি, তাই না? যেমন রাইবোজোমে ছিল আমাদের প্রোটিন ফ্যাক্টরি, প্রোটোপ্লাজম ছিল আমাদের ভৌত ভিত্তি, তেমনি শক্তি ঘর হচ্ছে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাই এই পয়েন্টগুলো আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে অবশ্যই, এবং এগুলো ফ্রিকুয়েন্টলি আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে আসছে, ভবিষ্যতেও আসতে পারে, তাই একদমই মিস করা যাবে না। তাও মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমার কোষের পাওয়ার হাউস, এবং মাইটোকন্ড্রিয়াতে মোটামুটি বলা যায় 100 ধরনের এনজাইম এবং কোএনজাইম থাকে। এর ভৌত গঠন হচ্ছে লিপোপ্রোটিন বাইলের। এইটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের এর ভৌত গঠন কি দ্বারা গঠিত, যে মাইটোকন্ড্রিয়াটা আসলে কি দ্বারা গঠিত, সেটা কি দ্বারা গঠিত, লিপোপ্রোটিন দ্বারা গঠিত। প্রকোষ্ঠের ভেতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ হলো অভ্যন্তরীণ কক্ষ বা ম্যাট্রিক্স, ক্রিস্টি বা প্রবর্তক, এবং অক্সিজোম, নিজস্ব বৃত্তাকার ডিএনএ, এবং হচ্ছে রাইবোজোম। তো এই ছিল আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। এবং আমাদের এটার কি পয়েন্টগুলো কি কি, আমরা এর নামকরণ করেছে হচ্ছে আমাদের কার্ল কলিকার। আবিষ্কারক হচ্ছে কলিকার, আর নামকরণ করেছে কার্ল বেন্ডা, এবং এটাকে বলা হয় শক্তি ঘর বা পাওয়ার হাউস। এরপর আমরা দেখে নিই যে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো কি কি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শ্বসন কাজে প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম এবং কোএনজাইম গুলোকে কি সরবরাহ করা। আমরা এর আগে পড়েছিলাম কি যে মোটামুটি 100 থেকে 100 ধরনের এনজাইম বা কোএনজাইম হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে থাকে, আর এইগুলো হচ্ছে পরিবহন করা এবং বা সরবরাহ করাই হচ্ছে কি আমাদের মাইটোকন্ড্রিয়ার কাজ। এরপর হচ্ছে গ্লাইকোলাইসিস ছাড়া শ্বসনের সবকটি বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে সম্পূর্ণ হয়ে থাকে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিগত, যে কোনো বিক্রিয়াই হোক না কেন সেটা হচ্ছে কি আমাদের মাইটোকন্ড্রিয়া ছাড়া সম্ভব না। এবং কোষ শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনের মূল প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ায় সাধিত হয় বলে জীব দেহের শক্তি উৎপাদন কেন্দ্র হিসাবে কি আখ্যায়িত করা হয়, এবং এটি প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় এনজাইম ধারণ করে। তো আমরা দেখলাম কি এটা প্রোটিন সংশ্লেষণের এনজাইমগুলোকে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া ধারণ করতে পারে। তো এই ছিল আমাদের মাইটোকন্ড্রিয়া। তোমরা যারা জয়েন করছো তারা একটু জানিয়ে দাও ঠিকঠাক মতো বুঝতে পারতেছো কিনা, শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমরা বুঝতে পারবো এবং তোমাদের ফিডব্যাক দিতে পারবো। তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কোষের গঠন, শ্রেণীবিন্যাস, রাইবোজোম, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম। তো আমরা একটা করে একটা পার্ট করে আগাবো। এরপর হচ্ছে প্লাস্টিড আবিষ্কার বা নামকরণ করেছে হচ্ছে শিম্পার। এর সংখ্যা হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত 10 হতে 40টি। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ, শৈবাল প্রভৃতি কোষে হচ্ছে কি আমাদের প্লাস্টিড নেই। এবং প্রকারভেদ হচ্ছে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এই প্রকারভেদটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে,
কারণ হচ্ছে এখান থেকেও আমাদের অনেক সময় প্রশ্ন থাকে। এর বৈশিষ্ট্য আমরা পরবর্তী চ্যাপ্টারে হচ্ছে জানবো, যে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। এবং ওর ভৌত গঠন হচ্ছে 3 ধরনের মেমব্রেন দ্বারা আসলে ও গঠিত। এটাকে বলা, এছাড়া হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স, এবং হচ্ছে থাইলাকয়েড আর হচ্ছে গ্রানাম। এই ছিল আমাদের প্লাস্টিডের গঠন। একটু আগে বলেছিলাম না প্লাস্টিকটা 3টা ভাগে ভাগ করেছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এই 3টার কিন্তু 3টা বৈশিষ্ট্য আছে, যার কারণে বা এর ভিত্তিতে হচ্ছে কি এর নামকরণ করা হয়েছে। এর মাধ্যমে আমরা হচ্ছে এটাকে শ্রেণীবিন্যাস বা হচ্ছে কি পৃথক করতে পারবো বা মনে রাখতে পারবো। সেটা কি কি? লিউকোপ্লাস্ট মূলত হচ্ছে বর্ণহীন, তাহলে যেটার কোনো কালার নেই, কালারলেস বা হচ্ছে বর্ণহীন, সেটা হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট। এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কারা? যারা রঙিন আছে, যেমন গাজর, তারপর হচ্ছে ফুলকপি। তো বিভিন্ন ধরনের যে রঙিন শাকসবজিগুলো আছে সেগুলো হচ্ছে কি থাকে, তার মধ্যে আমাদের বুঝতে হবে ক্রোমোপ্লাস্ট আছে। এরপর আছে হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কারা? যারা সবুজ, যেমন উদ্ভিদের পাতা যেটা সবুজ হয়, যার মধ্যে আমরা কি ক্লোরোপ্লাস্ট আছে বলেই হচ্ছে সবুজ। যদি ক্লোরোপ্লাস্ট না থাকতো তাহলে কিন্তু সে কালার রংহীন বা হচ্ছে কি অন্য কালার হয়ে যেত। তাহলে যেই গাজর পাতাগুলো হচ্ছে যে সবুজ, তার মানে এগুলোতে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান আছে। এরপর আমরা অবস্থান দেখি। লিউকোপ্লাস্ট অবস্থান আসলে কোথায়? মূল, ভূ, নিম্নস্থ কাণ্ড প্রভৃতি যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না, এবং এরা উদ্ভিদের অঙ্গ বর্ণময়, যেমন ফুলের পাপড়ি, আর যেগুলো রঙিন যেমন উদ্ভিদের ফুল কালারফুল হবে, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের হলুদ, রোজ যেমন রেড কালার হয়, সূর্যমুখী হলুদ কালার হয়, তাই না, জবা লাল কালার হয়। এই যে কালারফুল বিভিন্ন ফুলগুলো আছে, তার মধ্যে হচ্ছে আমরা জানি ক্রোমোপ্লাস্ট আছে, যার কারণে এগুলো কি রঙিন। এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কারা? উদ্ভিদের সবুজ অঙ্গ, যেমন পাতা, কচি কাণ্ড, ক্লোরোপ্লাস্ট। এগুলোতে হচ্ছে কি আমাদের ক্লোরোপ্লাস্ট থাকে, যার কারণে হচ্ছে এর কালার হচ্ছে সবুজ হয়ে থাকে। তো আমরা 3 ধরনের হচ্ছে প্লাস্টিক জানলাম, সেটা হচ্ছে কি আমাদের লিউকোপ্লাস্ট, যেটা মূলত বর্ণহীন। এরপর জানলাম আমরা ক্রোমোপ্লাস্ট, যেটা হচ্ছে রঙিন। আর একটা ছিল আমাদের ক্লোরোপ্লাস্ট, যেটা হচ্ছে সবুজ বর্ণের হবে। এরপর দেখি রঞ্জক। আমাদের রঞ্জক হচ্ছে লিউকোপ্লাস্টে থাকবে না, ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন এবং অর্থাৎ রঞ্জক থাকবে। যেহেতু রঙিন হয় তাহলে রঞ্জক পদার্থ তোর মধ্যে থাকবেই, তাই না? সেগুলো কি কি? ক্যারোটিন আর হচ্ছে জ্যান্থোফিল। এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্টে শুধু ক্লোরোপ্লাস্টই থাকবে, অন্য কোনো কিছু থাকার সুযোগ নাই, কারণ শুধু সবুজ হবে, বর্ণহীন কিংবা রঙিন হবে না। এরপর দেখি পারস্পরিক রূপান্তর, যে পারস্পরিক অবস্থানের ভিত্তিতে বৃষ্টির মধ্যে বা রোদে কি কি রূপান্তর হতে পারে। সূর্যালোকের উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তো এই যে লিউকোপ্লাস্ট আছে, সূর্যালোকের আলোতে কিন্তু এটা আবার ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট সূর্যালোকের অনুপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। অর্থাৎ যদি ক্রোমোপ্লাস্ট ছিল কি আমাদের রঙিন, সেই রোদটা যদি আমাদের সূর্য আলো উপস্থিত না থাকে, তাহলে সেই ক্লোরোপ্লাস্ট হতে কি করবে? ক্রোমোপ্লাস্টে চলে আসবে, সবুজ থেকে সে অন্য কালার ধারণ করবে। পাতায় আমরা যদি দেখি দীর্ঘদিন ধরে আলো না পড়ে, আমরা ধরে রাখি, সেক্ষেত্রে কিন্তু পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণের হয়ে যায়, হালকা একটু ফ্যাকাশে কালার হয়ে যায়, তখন বুঝতে হবে সে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে গেছে। এরপর ছিল আমাদের ক্লোরোপ্লাস্ট। সূর্যালোকের অনুপস্থিতিতে লিউকোপ্লাস্ট পরিণত হয়, অর্থাৎ সবুজ অঙ্গ বর্ণহীন হয়ে যায়। তো আবার সূর্যালোকের অনুপস্থিতিতে লিউকোপ্লাস্ট পরিণত হয় হচ্ছে কিসে? সবুজ অঙ্গে। লিউকোপ্লাস্ট ছিল কি আমাদের বর্ণহীন, সেটা যদি আমাদের সূর্যের আলো ঠিকঠাক মতো না পায়, সেক্ষেত্রে ও কিন্তু সবুজ বর্ণ বা হচ্ছে কি ক্লোরোপ্লাস্টে ধারণ হতে পারে। এই ছিল আমাদের ক্লোরোপ্লাস্টের প্রকারভেদ। এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। কি কি কাজ করে ক্লোরোপ্লাস্ট কোষের জন্য? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য এবং কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করা। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে শর্করা জাতীয় খাদ্য এবং কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করবে কে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। তাহলে এইটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমাদের কোষের রান্নাঘর আসলে কাকে বলা হয়? রান্নাঘর। রান্নাঘর বলা হয় কাকে? ক্লোরোপ্লাস্টকে। কারণ কি? ও বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট বিভিন্ন ধরনের খাদ্য সংশ্লেষণে কাজ করে। এরপর সূর্যালোকের সাহায্যে এডিপি এবং এটিপিতে রূপান্তরিত করা এর হচ্ছে কি কাজ। এডিপি কে এটিপিতে রূপান্তরিত করাও কিন্তু আমাদের কি ক্লোরোপ্লাস্টের কাজ। এরপর ছিল ফটো রেসপিরেশন সম্পন্ন করা। ফটো রেসপিরেশন মানে কি? আলোর মাধ্যমে যে রেসপিরেশনটা বা শ্বসন প্রক্রিয়াটা জীবদেহে হয়ে বা কোষে হয়ে থাকে, সেটাই ছিল আমাদের ফটো রেসপিরেশন, যেটা কাজ করে কে? এর জন্য কাজ করে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট।
এরপর হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করা এবং সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা। এইগুলো ছিল আমাদের ক্লোরোপ্লাস্টের কাজ। তো আমরা কোষের যে ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল আমাদের সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, লিপিড, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এইগুলোর প্রত্যেকটা কিন্তু দেখেছো ইন্ডিভিজুয়াল কাজ আছে। তো এইগুলো আমাদের একটু গুরুত্ব সহকারে বুঝে বুঝে পড়তে হবে, যাতে কোনোটার সাথে কোনোটা আমরা কি গুলিয়ে না ফেলি। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রিওল। সেন্ট্রিওলের আবিষ্কারক হচ্ছে ভ্যান বেন্ডেন এবং এর নামকরণ করেছে থিওডোর বোভারি এবং এর বিস্তৃত হচ্ছে শৈবাল, ছত্রাক, মশবর্গীয় উদ্ভিদ এবং ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং অধিকাংশ প্রাণী কোষে থাকে। আদিকোষ, ডায়াটম, ইস্ট, আবৃতিবীজী উদ্ভিদে এবং স্তন্যপায়ীর আরবিসিতে এই আমাদের সেন্ট্রিওলটা কি অনুপস্থিত। এটা মূলত হচ্ছে সব কোষে থাকবে না, কিছু কিছু স্পেসিফিক আছে যেগুলোর নাম আমরা এখানে দেওয়া আছে। আদিকোষ, ডায়াটম আর হচ্ছে কি ইস্ট বীজি আবৃতবীজী উদ্ভিদ এবং হচ্ছে স্তন্যপায়ীর আরবিসিতে এটা কি অনুপস্থিত। এবং কিসে কিসে উপস্থিত থাকবে সেগুলো হচ্ছে প্রাণী কোষে, যেমন শৈবাল, ছত্রাক, মশবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নভোজী উদ্ভিদ এবং অধিকাংশ প্রাণী কোষে এগুলো উপস্থিত থাকবে। এবং সেন্ট্রিওলের কাজ কি কোষ বিভাজনের সময় মেরু মাকুতন্তু গঠন এবং প্রান্তীয় গমনে সাহায্য করবে এবং সিলিয়া এবং ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া এবং ফ্লাজেলা সৃষ্টি করবে, শুক্রাণুর লেজ গঠন করবে এবং কোষ বিভাজনে সাহায্য করবে হচ্ছে কি সেন্ট্রিওল। এরপর আমরা দেখতে পাচ্ছি সাইটোটক্সিন। সাইটোটক্সিন বা হচ্ছে কি কোষীয় কঙ্কাল। এরপর আমরা দেখব কোষ গহ্বর। কোষ গহ্বর কি সাইটোপ্লাজমের অভ্যন্তরে যে ফাঁকা অংশ দেখা যায় তার নামই হচ্ছে কোষ গহ্বর এবং অপরিণত উদ্ভিদ কোষে কোষ গহ্বর অত্যন্ত ক্ষুদ্র এবং এদের সংখ্যাও কি অনেক কম। এক বা একাধিক বড় গহ্বর তৈরি করে প্রাণী কোষের ক্ষেত্রে গহ্বরগুলো সবসময় অতি ক্ষুদ্র এবং এর সংখ্যাটাও কি অধিক হতে পারে। আমরা প্রায় অনেকটা ক্লাসের মাঝামাঝি অনেকটা সময় চলে এসেছি। তোমরা এতক্ষণ ধরে যারা জয়েন করছো তারা একটু আমাদের কমেন্ট করতে পারো, ঠিক তোমরা দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা এবং বুঝতে পারতেছো কিনা অবশ্যই। এবার একটু শেয়ার করে দাও যাতে তোমাদের যারা ফ্রেন্ড আছে, ভর্তি পরীক্ষার্থী যারা আছে তারাও লাইভ ক্লাসটি দেখতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস। কোষের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বা পয়েন্ট হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রবার্ট ব্রাউন। 1831 সালে অর্কিড পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার এবং নামকরণ করেন হচ্ছে কি রবার্ট ব্রাউন। এটা একটা ইম্পর্টেন্ট। এই যে আমাদের যেমন কোষের আবিষ্কারক এবং কত সালে যেটা যতটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনই নিউক্লিয়াসের আবিষ্কারক এবং এর সালটাও আমাদের মনে রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের রবার্ট ব্রাউন এবং হচ্ছে কি 1831 সালে সে আবিষ্কার করেছে। এরপর হচ্ছে নামের উৎপত্তি। এর নামের উৎপত্তি মূলত ল্যাটিন NUS অর্থ নাট থেকে নিউক্লিয়াস শব্দটির উৎপত্তি হয়েছে এবং এর অবস্থান হচ্ছে উদ্ভিদের পরিণত শিবকোষ এবং স্তন্যপায়ী প্রাণীর লোহিত কণিকা ছাড়া সমস্ত প্রকৃত কোষ কি নিউক্লিয়াস থাকে এবং একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ কোনগুলো সেগুলো আমাদের দেওয়া আছে। বিভিন্ন ধরনের ভলসেরিয়া বা হচ্ছে কি শৈবাল বা পেনিসিলিয়াম সহ কতিপয় ছত্রাকে হচ্ছে কি একাধিক পরিমাণে নিউক্লিয়াস থাকতে পারে। এরপর হচ্ছে আকার। নিউক্লিয়াস কোষের 10 to 15% স্থান দখল করে থাকতে পারে আর স্পার্ম বা শুক্রাণুর প্রায় 90% হচ্ছে কি নিউক্লিয়াস এবং এটি কি দ্বারা গঠিত? প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। এর অনেকগুলো পার্ট আছে যা আমাদের দরকার নেই, আমাদের শুধু জাস্ট নিউক্লিয়াস হচ্ছে কি আবিষ্কার করেছে, কি দ্বারা গঠিত, প্রোটিন ও নিউক্লিক দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, আর হচ্ছে কি আমাদের কোন কোন কোষে থাকে এটা জানতে হবে এবং আমাদের নিউক্লিয়াসের মূলত কাজটা কি। নিউক্লিয়াসের কাজ হচ্ছে আমাদের
নিউক্লিয়াস একটি কোষের সকল জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে, কোষকে কি করে, সজীব রাখে। খুবই ভ্যালিড একটা রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের নিউক্লিয়াসের, এজন্য একে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়। এই দেখো এখানে আরেকটা কোষের পার্ট পাওয়া গেল, যে কোষের প্রাণ কেন্দ্র কাকে বলা হয়। কোষের প্রাণ কেন্দ্র তাহলে কাকে বলা হয়, নিউক্লিয়াস। এবং আমরা আগে আরো কিছু গুরুত্বপূর্ণ তোমরা একটু রিভাইজ দিতে থাকো এবং কমেন্ট করে জানিয়ে দাও যে কোষের ভৌতভিত্তি কাকে বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, উদ্ভিদ কোষের ফ্যাক্টরি কাকে বলা হয়, এগুলো একটু তোমরা খেয়াল করতে পারো। পরবর্তীতে যখন আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো আলোচনা করব তোমরা খুব সহজে আইডেন্টিফাই যাতে করতে পারো। আচ্ছা, এটি মাইটোসিস ও মিওসিস বিভাজনের সক্রিয় অংশগ্রহণ করে, জীবের বংশগতি নিয়ন্ত্রণ এবং নিউক্লিয়াসের মাধ্যমেই হচ্ছে কি ঘটে থাকে। আচ্ছা, নিউক্লিয়াসের পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ অণু দ্বিসূত্রক বিন্যাস, ডান থেকে বাম থেকে ঘুরানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। ডিএনএ কে আমাদের কি বলা হয়, ডাবল হেলিক্স। এবং এটার একটা কিন্তু মডেলও আছে, যে ডাবল হেলিক্স মডেল, যেটার আবিষ্কারক হচ্ছে কে আমাদের, আচ্ছা, বিশেষ বংশগতি ধারক এবং বাহক এবং হচ্ছে মাস্টার মলিকিউল, যাকে বলা হয় হচ্ছে ডাবল হেলিক্স। এবং এর রাসায়নিক গঠন হচ্ছে কি 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, আর হচ্ছে একটি ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস হচ্ছে পাইরিমিডিন এবং পিউরিন। এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখতে পারো যে আমাদের যে রাসায়নিক গঠন আছে ডিএনএ, সেটা নাইট্রোজেন বেস আসলে কি কি, একটা হচ্ছে আমাদের পাইরিমিডিন আর একটা হচ্ছে পিউরিন। এই ছিল আমাদের ডিএনএ হচ্ছে রাসায়নিক গঠন। এরপরের কাজগুলো আসলে কি কি, নিউক্লিয়াস আর ডিএনএ এর কাজ কিছুটা হচ্ছে আমাদের রিলেটেড। ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে, বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করবে, জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করবে, নিয়ন্ত্রণ করবে, জীবের বৈশিষ্ট্য সমূহ বংশ পরম্পরায় অধস্তন প্রজন্মে স্থানান্তর করবে, জীবের যাবতীয় বৈশিষ্ট্যের কি প্রকাশ ঘটাবে। এই ছিল আমাদের ডিএনএ এর কাজ। এটা ছিল আমাদের ডাবল ডিএনএ, আমরা বলেছি কি এটা ডাবল হেলিক্স এর মডেল, বা হচ্ছে কি দ্বিস্তর বিশিষ্ট বা দ্বিসূত্রক। কিন্তু আরএনএ হচ্ছে আমাদের এক সূত্রক শিকলের মতো, যেটা প্রকারভেদ হচ্ছে 3 ধরনের আরএনএ, টিআরএনএ, আরআরএনএ আর হচ্ছে কি এমআরএনএ, 3 ধরনের প্রকারভেদ এর হয়ে থাকে। এছাড়াও জিআরএনএ বা হচ্ছে কি এমআইআরএনএ, এটাও এটার প্রকারভেদ। এবং এটা কি দ্বারা কিভাবে গঠিত, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত বেস, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরোসিল, সাইটোসিনিন আর হচ্ছে ফসফেট দ্বারা এটি গঠিত। এবং এর কাজগুলো কি কি, এর কাজ হচ্ছে আরএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, টিআরএনএ এর কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ তে স্থানান্তর করা, আর আরএনএ হচ্ছে কি একটা প্রোটিন গঠন করে একটা বিশেষ ধরনের। এমআরএনএ ডিএনএ তে হতে বার্তা বহন করে, রাইবোজোম বসে টিআরএনএ সহযোগিতায় হচ্ছে কি প্রোটিন তৈরি করে। এই ছিল আমাদের আরএনএ এর কাজ। এবং আরো কিছু আমাদের ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যে রেপ্লিকেশন, যে ডিএনএ আরএনএ এর মধ্যে কিছু একটা আমরা সম্পর্ক বা স্থানান্তর জানি, সেগুলোকে বলা হয় একটা রেপ্লিকেশন, যেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ টু ডিএনএ হলে সেটাকে আমরা বলবো রেপ্লিকেশন। এরপর আছে ট্রান্সক্রিপশন, অর্থাৎ ডিএনএ থেকে যখন আরএনএ তে যাবে সেটাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন। এরপর হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, যেটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তে যাবে। এরপর ছিল এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপশন হয়, যেটা কি ছিল আমাদের আরএনএ টু ডিএনএ, এবং ট্রান্সলেশন হবে মূলত আরএনএ থেকে প্রোটিন। এই পয়েন্টগুলো তোমরা একটু মনে রাখতে পারো, যে রেপ্লিকেশন মূলত ডিএনএ টু ডিএনএ, ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ টু আরএনএ, রিভার্স ট্রান্সক্রিপশন ছিল আরএনএ টু ডিএনএ, যেটা মূলত এইচআইভি তে হয়ে থাকে, আর ট্রান্সলেশন হচ্ছে আমার আরএনএ টু প্রোটিন। এই ছিল আমাদের বিভিন্ন ধরনের ডিএনএ বা আরএনএ এর মধ্যে সম্পর্ক। এরপর আমরা আসি জিন। ওকে, তো জিনটা আমাদের কি, এটা আমরা হয়তো আগেই জানি, সবাই পড়েছি। জিন হচ্ছে আমাদের বংশগতির মূল একক, বা হচ্ছে বংশ পরম্পরা ধারক বা বাহক, যেটা আমাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমাদের মাতা পিতা থেকে আমাদের সন্তানদের শরীরে স্থানান্তরিত হয়। বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য মাতা পিতা থেকে যখন সন্তানদের স্থানিত হবে, সেটার জন্য সাহায্য করবে আমাদের জিন, যেটাকে যার কারণে এই জিনকে বলা হয় হচ্ছে বংশগতির ধারক বা বাহক। এটির বৈশিষ্ট্য কি কি, জিন হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত, এটি নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এবং এর প্রকৃত কোষের ক্রোমোজোমের অবস্থান হচ্ছে
আচ্ছা, প্লাজমিডে অবস্থান করে। এটি জীবের প্রকার এবং পরিব্যক্তিতে মুখ্য ভূমিকা রাখে। জিন জীবের বিশেষ কোনো বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে বহন করে। জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন দায়ী এবং এর প্রকাশের একক হচ্ছে, একটা ছিল আমার রেকন যেটি জিন রিকম্বিনেশনের একক, আর একটা ছিল আমাদের মিউটন যেটা ছিল একে নিজে মিউটেশনের একক, এবং সিস্টন হচ্ছে আমাদের জিন কার্যের একক যেটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার একটি সিস্টনে প্রায় 1500টি নিউক্লিওটাইড যুগল থাকে, এবং রেপ্লিকন হচ্ছে রেপ্লিকেশনের একক, এবং অপেরন হচ্ছে আদি কোষে জিন প্রকাশের ইউনিট। তো এই ছিল আমাদের জিন সম্পর্কে। জিন হচ্ছে আমাদের কি বংশগতির মূল একক যেটা নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, এবং এটির অবস্থান হচ্ছে কি কোষের নিউক্লিয় বস্তু বা প্লাজমিডে। এবং জিন জীবের বিশেষ ধরনের বৈশিষ্ট্য বংশানুক্রমিক ভাবে কি এক একটা জীব পরবর্তী প্রজন্মে হচ্ছে কি স্থানান্তরিত করে। তো এই ছিল আমাদের কোষের হচ্ছে মোটামুটি, আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু শুরু থেকে টাচ করে দেওয়ার যে আমাদের কোষে যা ছিল আমাদের A to Z। তো এরপরে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে যাব, তার আগে একটু 2 মিনিটের আমি হচ্ছে বিরতি নিয়ে নিচ্ছি। তোমরা একটু নিজেরা চাইলে রিভিউ করতে পারো, এরপর আমরা একসাথে হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করব, এবং তোমরা চেষ্টা করবে নিজেরা এই উত্তরগুলো দেওয়ার, তাহলে তোমরা নিজেরা নিজেদেরকে ইভালুয়েট করতে পারবে যে এতক্ষণ আমরা কি বুঝলাম। কোষ অনেক বড় একটা চ্যাপ্টার যেটা আসলে একটা ভিডিওতে ইনক্লুড করা পসিবল না, পার্ট বাই পার্ট। তো আমি এই জন্য খুব সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা পার্ট একটু একটু করে তোমাদের জন্য টাচ আপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা এখনো কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর ঠিক আছে, তাহলে সাথেই থাকো, আমি জাস্ট 1 মিনিট পরে এসে তোমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। ওকে, সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো আমরা এতক্ষণ কোর্স সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন আমরা এই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো একটু আলোকপাত করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা দেখি উদ্ভিদ কোষের বহিরাবরণ কি। একটু তোমরা নিজের অ্যান্সার করার চেষ্টা করো। দেখো, আমরা একটু আগেই কিন্তু আলোচনা করেছি কোষের বহিরাবরণ মূলত কি। সেটা ছিল আমাদের কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর, কারণ কি একটা কোষ হচ্ছে কি ওর আবরণ দ্বারা আবদ্ধ থাকে, বলেছিলাম একটা আকৃতি দান করবে এবং কঙ্কালের ন্যায় কাজ করবে, বাহিরের যে কোনো বস্তু থেকে রক্ষা করবে, সেটাই তো কি আমাদের কোষের আবরণ বা হচ্ছে কি কোষ ঝিল্লি। তাহলে এই বহিরাবরণটার নাম হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এরপর কি শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে। আমাদের শরীর ভিত্তিক কাজের ভাগে আমাদের কয় ভাগে ভাগ করা হয়েছিল, এটাও কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি, 2 ভাগে। তো শরীর ভিত্তিক কাজের ভিত্তিতে কোষকে আমরা মূলত 2 ভাগে ভাগ করেছি, যেটা আমাদের কি ছিল, দেহকোষ এবং জনন কোষ। এরপর আমাদের জীব দেহের গঠনগত একক কোনটি। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি, একটা যে কোনো কিছু আমাদের যে কোনো একক দ্বারা গঠিত, তেমনি জীব দেহের যে এককটা ছিল সেটা হচ্ছে আমাদের কি কোষ, অর্থাৎ জীব দেহের গঠনগত একক কোনটি, কোষ। এরপর আমরা দেখি উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি, এবং আমরা কোষের শুরুতেই কিন্তু আমরা কোষ কি এবং এরপরেই কিন্তু আমাদের চলে এসেছিল কি কোষ প্রাচীর কি, যেটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোষ থাকলে তার মানে কি অবশ্যই তার কোষ প্রাচীর থাকতে হবে, না হলে তার বৈশিষ্ট্য বা ভিতরে যে বস্তুগুলো আছে সেই বৈশিষ্ট্যটি তো তার মধ্যে থাকবে না। এই কারণে কোষের সর্বপ্রথম এবং যে ভ্যালিড যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কোষ প্রাচীর। ওকে, এরপর আমরা দেখি ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কোষ প্লেটের এক স্তর বিশিষ্ট কিসে পরিণত হয়, অর্থাৎ ল্যামেনায়। এটা হচ্ছিল আমাদের ল্যামেলায়। ওকে, কিসে পরিণত হয়, আমার উত্তর হবে ল্যামেলা। এরপর কোষ প্রাচীর গঠনের মূল একক কোনটি, মূল একক ছিল আমাদের মাইসেলি।
আচ্ছা, প্রতিটি মাইসিলের সর্বাধিক ব্যাস কত? সর্বাধিক ব্যাস হচ্ছে 100 ডিগ্রি এ। এবং সর্বপ্রথম প্লাজমা মেমব্রেনের নামকরণ করে কে? কার্ল নাগেলি। এটাও কিন্তু আমরা একটু আগে পড়েছি যে প্লাজমা মেমব্রেনের নামকরণ কে করে? কার্ল নাগেলি। এরপর হচ্ছে কোষ ঝিল্লিতে কত রকমের প্রোটিন দেখা যায়? কোষ ঝিল্লিতে মূলত 3 রকমের প্রোটিন দেখা যায়। কত রকমের? আমরা একটু আগে আলোচনা করেছিলাম 3 রকমের প্রোটিন দেখা যায়। এরপর হচ্ছে শ্বসনের মাধ্যমে কোষে কি তৈরি হয়? শ্বসনের মাধ্যমে মূলত হচ্ছে আমাদের কোষে এটিপি তৈরি হয়। আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে পড়েছি না যে এটিপি কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া। এবং সেটা কিসের মাধ্যমে? শ্বসনের মাধ্যমে। এরপর হচ্ছে কোষের ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কোন অঙ্গাণুকে? যেটা ছিল আমাদের কি? লাইসোজোম। আমরা পড়েছিলাম কি? পরিপাককে সাহায্য করে। তার মানে কি? পরিপাক যেটা ডাইজেস্টিভ, তাহলে ডাইজেস্টিভ যেই অঙ্গাণুটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লাইসোজোম। তাহলে কোষের ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কাকে? লাইসোজোমকে। এরপর হচ্ছে কি? উদ্ভিদ কোষের কোনটি শ্বসনের প্রধান অঙ্গ? তো শ্বসনের প্রধান অঙ্গ এই যে আমরা বলেছিলাম একটু আগে যে শক্তিঘর কোনটা, পাওয়ার হাউস কোনটা, যে শ্বসন করে শক্তি উৎপন্ন করে। তাহলে আমাদের শক্তিঘর, পাওয়ার হাউস বা শ্বসনে সাহায্য করে সবই কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে কোষের শ্বসনের প্রধান অঙ্গ কোনটি? মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদ কোষে সাধারণত কোনটি অনুপস্থিত? আমরা পড়েছিলাম সেন্ট্রিওল, যে আসলে সেন্ট্রিওল কিন্তু সব ধরনের উদ্ভিদ কোষে থাকে না, কিছু কিছু স্পেসিফিক কোষ প্লাস হচ্ছে প্রাণী কোষে থাকে। তাহলে উদ্ভিদ কোষে সাধারণত কোনটি উপস্থিত থাকে না? আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করেছি, সেটা ছিল আমাদের সেন্ট্রিওল। এরপর হচ্ছে হায়ালোপ্লাজমা এর অপর নাম কি? হায়ালোপ্লাজমার অপর নাম আমাদের ছিল কি? সাইটোপ্লাজমের মাতৃকা। এবং ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে এখানে যে কয়টি আছে আমরা পড়েছি ক্লোরোপ্লাস্টের অনেকগুলো কাজ, তাই না? এটিপি প্রস্তুত করা, শর্করা প্রস্তুত করা, ফটো রেসপিরেশন, অর্থাৎ তাহলে এই সবগুলোই হচ্ছে আমাদের কি? ক্লোরোপ্লাস্টের কাজ। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে সবকটি। এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্টের জ্যান্থোফিলে কতটি অণু থাকে? আমরা পড়েছি জ্যান্থোফিলে কত ধরনের? 300 থেকে 400টি অণু থাকে। এটার উত্তর হবে তাহলে 300 থেকে 400টি। এরপর আছে ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে কি বলে? ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে বলা হয় স্ট্রোমা। সাধারণত প্রতি কোষে গড়ে কতটি মাইটোকন্ড্রিয়া থাকে? উত্তর হবে 300 থেকে 400টি। এরপর এন্ডোপ্লাজমিক জালিকার আবিষ্কারক কে? এন্ডোপ্লাজমিক জালিকার আবিষ্কারক ছিল আমাদের পোর্টার। এরপর লাইসোজোমে কত ধরনের এনজাইম থাকে? লাইসোজোমে মূলত হচ্ছে আমাদের 50 ধরনের এনজাইম থাকে। কত ধরনের? 50 ধরনের। আচ্ছা, এরপর নিউক্লিয়াসের প্রধান উপাদান কোনটি? তো নিউক্লিয়াসের প্রধান উপাদান আমাদের ছিল কি? ক্রোমোজোম, তাই না? আমরা এরপরে তো নিউক্লিয়াসের ক্রোমোজোম পড়লাম, তারপর হচ্ছে ক্রোমোজোম পড়লাম, ডিএনএ পড়লাম, আরএনএ পড়লাম। তাহলে প্রথমে আমাদের নিউক্লিয়াসের যে প্রধান উপাদানগুলো আছে সেটা ছিল আমার কি? ক্রোমোজোম। এবং একদম সর্বশেষে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে কোন অঙ্গাণু? আমরা কিন্তু এটা নিয়ে বারবার বলেছি, প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে হচ্ছে আমাদের কি? রাইবোজোম। যার কারণে রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলেছিলাম না? খুব ইম্পর্টেন্ট, দেখো একটু অন্যভাবে এসেছে। প্রোটিন ফ্যাক্টরি ডিরেক্টলি মেনশন না করে প্রোটিন সংশ্লেষণে কাজ করে কে তার নাম জিজ্ঞাসা করেছে। তাহলে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে কোন অঙ্গাণু? হচ্ছে রাইবোজোম। তো আমরা দেখতে পেলাম আমরা ম্যাক্সিমাম অনেকগুলো প্রশ্নের হচ্ছে কি অ্যান্সার করতে পেরেছি। আমরা তাহলে যদি একটা ক্লাস করে এতগুলো প্রশ্ন হচ্ছে আমরা অ্যান্সার করতে পারি, তাহলে আমরা প্রতিটা ক্লাস যদি এইভাবে একটু আমরা দেখতে পারি, আমার ক্লাসে আমাদের এরকম অনেক লাইভ ক্লাস হবে। আমি তোমাদের সাথে জীববিজ্ঞানের সাথে লেকচারার হিসেবে আছি এবং অন্যান্য সাবজেক্ট, এরকম লাইভ ক্লাসগুলো যদি তোমরা রেগুলার জয়েন করতে পারো, তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো, তাহলে আশা করি তোমাদের যে ভর্তি প্রস্তুতিটা আছে তোমরা অনেক অংশে গুছিয়ে ফেলতে পারবে এবং নিজেদের প্রস্তুতিকে অনেক বেশি জোরদার করতে পারবে। তো তোমাদের এই প্রস্তুতিকে জোরদার করতে, তোমাদের এই কঠিন কঠিন বিষয়গুলোকে সহজ করতে আমরা তোমাদের সাথে সংযুক্ত আছি। তোমাদের প্রতিটা বিষয়ের উপরে হচ্ছে আমরা লাইভ ক্লাস নিব, এছাড়া রেকর্ডেড ক্লাস তো আছি। তোমরা আশা করি ল্যাব ক্লাসগুলোর সাথে থাকবে আমাদের।
এবং হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবা এবং আমাদের কোর্সটাতে তোমরা সংযুক্ত হবা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।